This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সুদীপ্ত বাবু, আপনাদের এই সন্দেশখালী অস্ত্র তো একেবারে মুখ থুবড়ে পড়লো। দেখুন, ঘটনা হচ্ছে যে সন্দেশখালী একটা প্রতিবাদ ছিল এবং আপনি প্রতিবাদটা এক জায়গায়, রাজনীতি আরেক জায়গায়, কিন্তু একটা কথা আমি বলি, কিন্তু সেই প্রতিবাদে রাজনীতি ছিল কিনা এই প্রশ্ন ভীষণ রকম ভাবে চলে এসেছে গত এক মাসে, বিশেষ করে যখন আরেকটা কাউন্টার ন্যারেটিভ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হচ্ছে একটি ভিডিওকে হাতিয়ার করে। আমি আপনাকে বলি যে 1991 ভোটের আগে বানতলা, বিরাটি ইত্যাদি বিভিন্ন ঘটনা হয়, তারপর কংগ্রেস মাত্র 40টা সিট পায়, 40 থেকে 41টা সিট। তার মানে কি এটা প্রমাণিত হয় যে বানতলা এবং বিরাটিতে কোনো রকম অন্যায় হয়নি? হয়েছিল অন্যায়, কিন্তু তারপরও অর্গানাইজেশনাল হয়ে বা অন্য কারণে মানুষ মনে করেছে যে বানতলা বিরাটি কোনো বড় ঘটনা নয়, সিপিএমকে ভোট দিয়েছে। ঠিক সেরকম আজকে এখানে একটা ঘটনা ঘটেছে এবং এটা বহুদিন ধরে ঘটেছে। আমরা একা বলিনি, সিপিএমের ওখানকার যে এমএলএ ছিলেন তিনি 10 বছর আগে বলেছিলেন এই ঘটনা। সেই ব্যাপারটা চাপিয়ে দেওয়া হয়, 10 বছর পর আবার ব্যাপারটা বেরিয়ে আসে। ঘটনাটা সত্যি আপনারা সবাই জানেন, ওই ভিডিও কতটা ঠিক কতটা ভুল সেটাও আপনারা সবাই জানেন। ভিডিওর মালিকানা কেউ দাবি করছে না। তারপরে আজকে যদি ওখানে রেজাল্টটা বেরোয় ওখানকার ডেমোগ্রাফির জন্য, তার জন্য কিন্তু ওদের প্রতিবাদটা মিথ্যে হয়ে যায় না, ওদের উপর যে অত্যাচার হয়েছে সেটা মিথ্যে হয়ে যায়। কিন্তু আমার প্রশ্নটা ভিন্ন। যদি আমরা দেখি এখনো পর্যন্ত যে প্রবণতা, তাতে একটা বড় ইঙ্গিত রয়েছে যে 2021-এর মতো মহিলাদের যে সাপোর্ট সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই গেছে। লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক ইস্যু তার ফ্যাক্টর হতে পারে। প্রশ্নটা হচ্ছে সন্দেশখালী তো শুধুমাত্র সন্দেশখালী একটা অ্যাসেম্বলি সেগমেন্ট নয়, সন্দেশখালী ইস্যুটাকে নিয়ে তো আপনারা বাকি 41টা কেন্দ্র, মোট 42টা কেন্দ্রেই সন্দেশখালী ইস্যু আপনাদের কাছে প্রতীক ছিল যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রীর জমানায় মহিলারা কিভাবে নিপীড়িত শোষিত হচ্ছেন এবং তাদের কার্যত কিভাবে পণবন্দি করে রাখা হচ্ছে। আমি সেটাই বলছি যে মহিলা ভোটের জন্য মমতা ব্যানার্জি কিন্তু 47%, আগের বারও 46% ভোট পায়ননি। এবার যে ওনার 3% ভোট কমেছে সেটাও মহিলা ভোট যে কমেছে তা নয়। উনি সেবারও জিতেছিলেন একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের জন্য, এখানকার মুসলিম পপুলেশনের জন্য বেসিক্যালি, এবং এবারও তাই বেসিক্যালি মুসলিম পপুলেশনের জন্যই উনি জিতেছেন। এবং ওখানে ওই জিনিসটি হয়তো তাদের মনে হয়েছে। আপনি আমার কথাটা বুঝতে পারছেন না। আমি শুধুমাত্র বসিরহাটের ফলাফলের পার্সপেক্টিভে আমি সন্দেশখালী ইস্যুকে দেখছি না, কারণ সন্দেশখালী ইস্যুতে আপনি শুধুমাত্র বসিরহাট কেন্দ্রে কেন্দ্রীভূত রাখেননি। আমি সারা রাজ্যের কথা বলছি। 42টা কেন্দ্রেই হাতিয়ার ছিল সন্দেশখালী। প্রধানমন্ত্রী উত্তরবঙ্গে গেলেও, প্রধানমন্ত্রী অমিত শাহ তারা উত্তরবঙ্গে গেলেও সন্দেশখালী ইস্যুর কথা তুলেছেন। আমি বলছি তো সারা রাজ্যের ক্ষেত্রেই এটা ইস্যু ছিল। এই ঘটনাটা ঘটেছে, এটা আমরা প্রতিবাদ করেছি। এই প্রতিবাদ যদি মানুষ যদি সমর্থন না করে, এবং এটা আগেও করেনি, 91-তে করেনি, 96-তে করেনি, 2000 করেনি, 2006-তে করেনি, ফলে এই প্রথম না যে মানুষ অন্যায়কে মানে সমর্থন করছে। মানুষ আগেও অন্যায়কে সমর্থন করেছে। এখন মানুষ অন্যায়কে সমর্থন করছে এরকম বলার ঔদ্ধত্য আমার নেই। পরাজয়ের পর মানুষকে নতজানু হতে হয়। এই একটা অদ্ভুত দল যাদের এই দম্ভের বিরুদ্ধে মানুষের রায় অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে তাদের আস্ফালন, তাদের এই একদিকে বিচার ব্যবস্থার কিছু অংশকে এবং মিডিয়ার এক অংশকে পকেটস্থ করে একটা সংগঠনহীন, আন্দোলনহীন, মানুষের জনভিত্তিহীন একটা দল, তারা 21-এ এত বিচ্ছিরিভাবে হারার পরও এই আস্ফালনটা 2.5-3 বছর ধরে করলেন। আবার পুনরায় মানুষ দেখিয়ে দিল তাদের অ্যাকচুয়ালি রাজনৈতিক জায়গাটা কোথায় বাংলার মাটিতে। আমি বলে রাখি, রায়গঞ্জ কেন্দ্র, উত্তর মালদা কেন্দ্র, যে ডেমোগ্রাফির কথা ওরা বলছে, এই ডেমোগ্রাফির একটা বড় অংশ সংখ্যালঘু, বিশেষ করে মুসলমান ভোট সেখানে বিজেপি জয়যুক্ত হচ্ছে। আজকে দক্ষিণ মালদাতে কংগ্রেস জয়যুক্ত হচ্ছে। তো সুতরাং এরকম নয় যে মুসলমান মানুষরা সব ঢেলে আমাদেরই ভোট দিচ্ছে। মুসলমান মানুষরা কংগ্রেসকেও ভোট দিয়েছে, কংগ্রেসের সিপিএম জোটকেও ভোট দিয়েছে, আবার মুসলমান মানুষদের এলাকা থেকে বিজেপিও জয়যুক্ত হয়েছে। তো এই মিথ্যাচারটা দেখুন, অনেক তো পলিটিক্যাল ভাবের ঘরে চুরি করে কখনো রাজনীতির ভিত্তি শক্ত করা যায় না। আমি একটু সম্বিতের কাছে আসবো। সম্বিত, আমি যদি দেখার চেষ্টা করি যে এই রাজ্যের যে ভোটের ফলাফল, আমি এই রাজ্যের প্রসঙ্গে আসি, এই রাজ্যের ভোটের ফলাফলের টেক অ্যাওয়ে কি?
দেখো, যে কাজগুলো হয়েছে সেটা হচ্ছে যে আবারও লোকাল ইস্যুতেই কিন্তু পশ্চিমবঙ্গেও ভোটটা হয়েছে, এবং বিজেপি ব্যর্থ হয়েছে সন্দেশখালীকে, যেটা তুমি প্রশ্ন করছিলে বিজেপি প্রতিনিধিকে। আমরা এই মুহূর্তে একবার সম্বিত একটু বিরত করছি, আমরা সরাসরি দিল্লির ছবি দেখতে পাচ্ছি দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দফতরে। সেখানে ইতিমধ্যে এসে পৌঁছেছেন জেপি নাড্ডা এবং অমিত শাহ। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে এসে উপস্থিত হবেন বলে আমরা জানতে পারছি। সম্বিত, বলো প্লিজ। তো সন্দেশখালী ইস্যুটাকে পুরো রাজ্যের ইস্যু করতে তারা ব্যর্থ হয়েছেন। 100 দিনের কাজ নিয়ে তৃণমূল যেভাবে প্রচার করেছে 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে এই কেন্দ্রীয় সরকার, সেইটার কাউন্টার কোনো প্রচার করতে তারা ব্যর্থ হয়েছেন। তারা ব্যর্থ হয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার তারা বন্ধ করবেন না, সেটা মানুষকে বোঝাতে, সেটা নিয়ে একটা ফপ্পা হয়েছে। অমিত শাহ এসে একরকম কথা বলেছেন, সেটাকে কাউন্টার করতে আবার শুভেন্দু অধিকারীদের মাঠে নামতে হয়েছে। তারা ফপ্পা করেছেন ক্যান্ডিডেট সিলেকশন নিয়ে। দিলীপ ঘোষকে হঠাৎ ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঢুকলেন, আমরা দেখতে পাচ্ছি দীনদয়াল উপাধ্যায় মার্গে ঢুকলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়। আমরা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছি। আমি এই ছবি দেখাতেই সম্বিতের কাছে যাব। সম্বিত, তো এখন যে পরিস্থিতিটা রয়েছে পশ্চিমবঙ্গে, সেখানে আমরা দেখেছি শিক্ষক দুর্নীতির মতো একটা ইস্যু, সেটাকেও তারা ক্যাশিং করতে ব্যর্থ হয়েছেন। সেটাকেও একরকম মনে হয়েছে যে টিএমসি বা এই রাজ্যের সরকার তারাই এই যারা আক্রান্ত বা যারা ভিকটিম এই স্ক্যামের, তাদেরকে রক্ষা করতে সমর্থ হবেন। সুপ্রিম কোর্ট থেকে তারা একটা স্টে অর্ডার জোগাড় করে আনতে পেরেছেন অ্যাটলিস্ট জুলাই পর্যন্ত। তো মানুষ যেটা চায় যে যখন কারো কাছ থেকে সে সুবিধে পাচ্ছে তখন সেই স্ট্যাটাস কোটা মেনটেন করা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা আমরা বারবার দেখেছি, এবং যতক্ষণ না পর্যন্ত একটা শক্তিশালী অপোজিশন তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষ কিন্তু এটা চেঞ্জ করতে চায় না, কারণ তাদের একটা ভয় থাকে যদি আমি এটা চেঞ্জ করি তাহলে আমি কি পাবো, যা পাচ্ছি সেটাও কি পাবো না, বা যে প্রোটেকশনটা পাচ্ছি সেটাও কি পাবো না। ঠিক এটাই কিন্তু কাজ করেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এবং যার জন্য বিজেপির আসন সংখ্যা কমেছে, তৃণমূলের আসন সংখ্যা বেড়েছে, এবং সেই স্ট্যাটাস কোটাই মানুষ মেনটেন করেছে আফটার 2021। আমি আসবো চন্দনদার কাছে আসি। চন্দনদা, শেষ পর্যন্ত এ রাজ্যে বামেদের ঝুলি শূন্যই থাকলো। মোহাম্মদ সেলিম তিনি দ্বিতীয় স্থানে শেষ করেছেন। বাকিদের যদি আমরা দেখি, হয়তো আরও ডিটেল পরিসংখ্যান বিশ্লেষণ করতে হবে, কিন্তু কিছু আসনে কিছু ভোট কাটা ছাড়া আপনাদের ভূমিকা কি? হাতা তো খুলতে পারলেন না। ঠিকই, ভোট পাওয়া ছাড়া তো সত্যি এমন সংখ্যায় ভোট পাইনি যেটা দিয়ে আমরা জিতে যেতে পারতাম। ফলে ভোটটা আর একটু বেশি পেলে পাওয়া উচিত ছিল, কিন্তু কি করব বলুন, দুষ্কৃতির নাম যদি ব্রিজভূষণ হয় তখন সেই দুষ্কৃতিকে আলাদা করে রাখে সে যদি মহিলাদের উপর অত্যাচার করে। কিন্তু পশ্চিমবাংলার স্পেশাল চরিত্র হচ্ছে, যেটা নিয়ে আপনি আলোচনা করছিলেন, দুষ্কৃতির নাম যদি শাহজাহান হয় তখনই সন্দেশখালীর মতো ইস্যুকে কেন্দ্র করে গোটা 42টা লোকসভা কেন্দ্রের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় হিন্দু এবং মুসলমান। এটাই তো বিপদ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবাংলায় আমাদের ক্ষেত্রে। এই বাধার পাহাড়টা কেটেই আমাদের এগোতে হচ্ছে। হয়তো আমাদের আরেকটু ভাবতে হবে যে এই বাধার পাহাড়ের মধ্যেও কিভাবে আমাদের পথ চলতে হবে। মানে ডিটেলস ফলাফল এলে আগের থেকে নিশ্চয়ই আমাদের রেজাল্ট ভালো হয়েছে, ভোটের পার্সেন্টেজ বেড়েছে। আমাদের স্ট্র্যাটেজিগত দিক থেকে আমরা যা ভেবেছিলাম, নাহলে তো বিজেপি আরও অনেকটা বেশি সিট পেতে পারত। ফলে আমরা ঠিক করেছিলাম যে গোটা দেশের লড়াই, এটা তো শুধু পশ্চিমবাংলার লড়াই না, গোটা দেশের লড়াই। বিজেপি যে জায়গায় নিয়ে যাচ্ছে সংবিধান আমাদের দেশকে, তাকে প্রথমে রক্ষা করতেই হবে, এবং সেটা করতে গিয়ে সিপিআইএম অ্যাজ এ পার্টি, লেফট অ্যাজ এ হোল, গোটা দেশে আগের থেকে একটু বেটার রেজাল্ট করেছে। কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে এই যে পাহাড়টা, এটা দুজনে মিলেই কেউ। কিন্তু আমার এখানে চন্দনদা একটা প্রশ্ন রয়েছে। চন্দনদা, আমার এখানে একটা প্রশ্ন রয়েছে। ডেফিনেটলি এই প্রশ্ন উঠবে, বিশেষ করে আজকে অধীর রঞ্জন চৌধুরীও প্রশ্ন তুলে দিয়েছেন যে পোলারাইজেশন পলিটিক্স ভীষণ রকমভাবে তার আমদানি করা হচ্ছে কিনা। পোলারাইজেশন পলিটিক্স মানে আপনি যেমন বললেন যে এক একটা ঘটনাকে কেন্দ্র করে একটা পোলারাইজেশন, একটা ধর্মীয় মেরুকরণের প্রচেষ্টা দুই শিবিরেই। এটা যেমন একটা মেরুকরণের প্রয়াস, আবার আনফর্চুনেট হলেও সত্যি যে সংখ্যালঘু ভোট ব্যাংক, সেটার কথা মাথায় রেখে আপনাদেরও, আমি আবারও বলছি, হোয়াটস ইন আ নেম শেক্সপিয়ারের কথা বললে, কিন্তু এটাও কি অস্বীকার করতে পারেন যে আপনারা যখন প্রার্থী তালিকা তৈরি করেন বেশ কিছু আসনে আপনারাও সেই অনুযায়ী নাম বাছেন? সেটা পোলারাইজেশন, সেটা সংখ্যালঘু ভোট ব্যাংককে টার্গেট করা নয়। এটা ঠিক সংখ্যালঘু ভোট ব্যাংককে টার্গেট করা নয়। আমি আপনাকে বললাম দুষ্কৃতির নাম শাহজাহান হলে হিন্দু মহিলার উপর আক্রমণ হয়েছে, এটাকে ছড়িয়ে দেওয়া এক ধরনের। কিন্তু মুশকিল হচ্ছে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এখনো তো সংখ্যালঘু ভোট ব্যাংক সেটা ধরে রাজনীতির অঙ্গনে চলে। ধরে নয় তো, বামপন্থীদের কাছে ভোট ব্যাংক সংখ্যালঘু ধরে এই ধরনের কোনো বিচারই আমরা কোনোদিন করিনি। করলে আজকে আপনি
42টা কেন্দ্রের মধ্যে দেখুন না, সব জায়গায় কি সংখ্যালঘু সংখ্যাগুরু এই ভিত্তিতে আমরা প্রার্থী নির্বাচন করেছি? না, মোটেই তা নয়। আমরা দেখেছি একটাই, যে তৃণমূল এবং বিজেপি এই ভাগাভাগিটা করতে চায়, তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এদের বিরুদ্ধে সর্বোচ্চ ভোটটাকে এক জায়গায় জড়ো করতে হবে, তার জন্যই প্রার্থী দিয়েছি আমরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।